সবাইকে প্রণাম জানিয়ে ভাগবতী কথা শুরু করতে যাচ্ছি। আজকে একটি বলা চলে একটু জটিল বিষয়ে প্রশ্নাকারে এসছে, যেটির উত্তর দেওয়ার মনস্থ করেছি। শুধুমাত্র আপনাদের কৃপাটাই এখনো বাকি আছে। আপনাদের কৃপা পেলেই আমি এটি শুরু করতে পারব। আবারও আপনাকে প্রণাম, আপনাদের প্রণাম জানিয়ে কৃপা ভিক্ষা চাচ্ছি, একটু সময় দিন। বিষয়টি একটি শাস্ত্রীয় উত্তরের চেষ্টা করি। হরে কৃষ্ণ। তো প্রশ্নটি হচ্ছে, সমাজে যে জাতি ভেদ আছে, সমাজে বলতে হিন্দু সমাজে জাতিভেদ, বর্ণভেদ, উপাধি, গোষ্ঠী, সম্প্রদায়, নানান রকমের ভাগ বিভাজন আছে এবং এই সমস্ত ভাগগুলো নিয়ে সমাজে যথেষ্ট কানাঘুষা, হিংসা, বিদ্বেষ, রেষারেষি এগুলোও পর্যন্ত আছে। একটা প্রতিযোগিতা আছে, কে ছোট কে বড়, আমি বড়, আমি বড়, আরো বড়, সবার বড়, এরকম নানান রকমের কথাবার্তা আছে। সে বড় হবে কেন, তার বড় হওয়ার কি যোগ্যতা আছে, এরকম নানান কথা আছে। সবকিছু মিলিয়ে একটি শ্লোক যদি আমরা নিয়ে আসি, এক্ষেত্রে গীতার থেকে প্রথমত একটা লাইন, এই লাইনটির মধ্যে আমরা বর্ণ বিভাজনটি পাব। সেটি কি? চাতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণকর্ম বিভাগশ। চাতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণকর্ম বিভাগশ। চারটি বর্ণ আমি সৃষ্টি করেছি গুণ এবং কর্ম অনুযায়ী। এখানে কিন্তু ময়া সৃষ্টং, আমার সৃষ্ট, আমি সৃষ্টি করেছি, আমি সৃষ্টি করেছি, আমার সৃষ্ট। কিভাবে সৃষ্ট? গুণ এবং কর্ম দ্বারা। চাতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণকর্ম বিভাগশ, এটি গীতার কথা। এখন এই চারটি বর্ণ কি কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। একেবারে ধারাবাহিকভাবে এই ক্রমটা অনুযায়ী, প্রথম হচ্ছে ব্রাহ্মণ, তারপরে ক্ষত্রিয়, তারপরে বৈশ্য, তারপরে হচ্ছে শূদ্র। আজকের প্রশ্নটি কিন্তু মূলত যে প্রশ্নটি, বর্ণ বিভাজন নিয়ে আমি কথা বলছি যে এটি হচ্ছে প্রশ্ন রেষারেষি, কিন্তু মূল প্রশ্নটি হচ্ছে সমাজে আসলে শূদ্র কারা? যাদেরকে সমাজে শূদ্র বলে অভিহিত করা হচ্ছে তারা বলছে আমরা শূদ্র না। আবার যাদেরকে শূদ্র বলে অভিহিত করা হচ্ছে তাদেরকে সমাজে খুব নিচু দৃষ্টিতে দেখা হচ্ছে বিভিন্ন কর্মাদিতে। এমনকি ওই বাড়িতে কোনো পূজা পার্বণ হলেও বা ওই বাড়ির যে ব্রাহ্মণ তাদেরকেও বলা হয় এটা শূদ্র বাড়ি, শূদ্র ব্রাহ্মণ। মানে শেষ পর্যন্ত তার ব্রাহ্মণের উপরেও দোষ আছে শূদ্র হওয়ার কারণে। আজকের যে প্রশ্ন যিনি করেছেন, ধন্যবাদ তাকে। তিনি বলেছেন যে আসলে শূদ্র কারা, শূদ্রের কি মানে কি গুণ, সমাজে কারা কারা শূদ্র।
নাকি একটা শ্রেণী শূদ্র? যে একটা শ্রেণী শূদ্র, কিন্তু এখানে কিন্তু একটা শ্রেণীকে ইন্ডিকেট করে বোঝাচ্ছে, নির্দেশ করে বোঝাচ্ছে, সেটি হলো সাহাকে আমরা সাধারণত শূদ্র বলে থাকি সমাজে, এবং সাহাকেই শূদ্র বলা হচ্ছে, কিন্তু সাহারা বলছে না আমরা শূদ্র না। আজকের প্রশ্নের সমাধানটি হবে এইখানেই। এই বিষয়টি নিয়ে আজকে কথা হবে যে আসলেই কি সাহারা শূদ্র নাকি সাহারা অন্য বর্ণের, কোন বর্ণের সেটি। যদি তাই হয় তাহলে শূদ্র বর্ণে কারা কারা, এই বিষয়টা শাস্ত্রীয় ভাবধারার আলোকে আমি উপস্থাপন করার চেষ্টা করছি। আপনারা একটু কৃপা করবেন, একটু সময় আমাকে দেবেন, যাতে কথাগুলো আমি গুছিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি শাস্ত্রীয় ভাবধারার আলোকে। আর একটি কথা, আমি যে কথাগুলো আমি এখানে বলার চেষ্টা করব, এর কোনো কথাটাই কিন্তু আমার নিজের কথা না, সবই হচ্ছে শাস্ত্রের কথা। আমি উল্লেখই করে যাচ্ছি, আমি সাহায্য নিয়েছি নগেন্দ্রনাথ বসুর জাতিতত্ত্ব বইটির উপরে, আমি সাহায্য নিয়েছি বঙ্গীয় কুলপঞ্জি, ঔপনিবেশিক যুগের জনগণনা প্রতিবেদন, বাংলা জাতি ও ইতিহাস এ বইগুলো, এবং আমাদের শাস্ত্রীয় যে বইগুলো সেগুলো হচ্ছে বেদ, মান্ডুক্য উপনিষদ, মণ্ডুক উপনিষদ, গীতা, ভাগবত, মনুস্মৃতি, পতঞ্জলি যোগসূত্র এবং শঙ্করাচার্য, আদি শঙ্করাচার্য ভাষ্য। এতগুলো বইয়ের ভাবধারার আলোকে, বইয়ের আলোকে আমি এই উত্তরটি দেওয়ার চেষ্টা করছি, চেষ্টা করব এবং উপস্থাপন করব। আপনারা কৃপা আমাকে করেছেন, সেই হিসেবে আমি আগেই যেটি বলে নিলাম, কথাগুলো কিন্তু আমার নিজের না, এবং আমি কোনো কথাই শাস্ত্রীয় ভাবধারার বাইরে গিয়ে ব্যক্তিগত পরিসরে বলার চেষ্টা করব না। এ প্রসঙ্গে আরেকটি কথা বলে রাখি, কথাগুলো বলায় অনেকের মনেই বিভিন্ন রকমের প্রশ্ন জাগতে পারে, খুশি হতে পারেন অথবা মন খারাপও হতে পারে, অথবা সমালোচনার দ্বার উন্মোচিত হতে পারে, সমালোচনার চেষ্টা হতে পারে, বিরোধিতার চেষ্টা হতে পারে। তবে সর্বাগ্রে আমি আপনাদের কাছে যে কথাটি বলে নিচ্ছি, আমি তো বলেই নিলাম যে কোন কোন বইয়ের সাহায্য আমি নিয়েছি, কার কার বইয়ের সাহায্য নিয়েছি, কোন কোন শাস্ত্র গ্রন্থের সাহায্য আমি নিয়েছি, সেগুলোর নামও আমি বলে দিলাম। সুতরাং আমার নিজের কোনো কথা না। আর আমি কাউর মতাদর্শকে ছোট করার বাসনা নিয়ে আমি কথা বলার চেষ্টা করছি না। প্রশ্নের উত্তর দেওয়ার আমি চেষ্টা করছি। আমি যতটুকু সংগ্রহ করতে পেরেছি, আমি জ্ঞানত যতটুকু বুঝতে পেরেছি, আমি সেই আলোকে কথা বলার চেষ্টা করব, কাউকে ছোট করার জন্য না, অথবা কাউকে বড় করার জন্য নয়। অতএব এখানে বিরোধিতার কোনো সুযোগ নেই, কোনো বিরোধিতার সুযোগ নেই। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা। তো যেটা বলছিলাম, যে চাতুর্বর্ণ মায়া সৃষ্টম গুণকর্ম বিভাগস, চারটি বর্ণ আমার সৃষ্ট গুণ এবং কর্ম অনুযায়ী। কারা কারা তারা? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই যে ভাগগুলো যে আসলো, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এখানে কিন্তু এটা গীতার থেকে আমরা শ্লোকটা নিয়ে ভাগটা দেখালাম। আর এদের প্রকৃতি অর্থাৎ স্বভাব বা মৌলিক যে চরিত্র, সেই স্বভাব বা মৌলিক চরিত্র সম্পর্কে ভাগবত সুন্দর ব্যাখ্যা দিয়ে গেছে, খুব সুন্দর ব্যাখ্যা দিয়ে গেছে। ভাগবত খুব সুন্দরভাবে এটা বলে গেছে। এটি ভাগবতের আপনি একাদশ স্কন্ধের 17 অধ্যায়ের 14 থেকে 17 শ্লোক থেকে আপনি শুরু করেন, দেখা আপনি পেয়ে যাবেন। তো আর কোনো শ্লোকের নাম আমি উল্লেখ করব না, পুস্তকের নাম যেহেতু আমি আগেই বলে ফেলেছি, আর কোনো শ্লোকের নাম উল্লেখ করব না কৌশলগত কারণে। আপনি পড়ে নেবেন, দেখে নেবেন। তো প্রথম যে শ্লোকটি, ভাগবতের যে শ্লোকটি এই প্রসঙ্গে, সেটি আমি বলছি। সমদমস্তপশৌচং সন্তোষ শান্তি রাজ্যবং মদ্ভিক্ত
মদ ভক্তিস্য দয়া সত্যং ব্রহ্ম প্রকৃতিয় স্তিমা। আবার বলছি, সম দমস্তপ শৌচ সন্তোষ, সন্তোষক শান্তি, যেটাকে বলে খান্তি, সন্তোষ শান্তি রাজ্যবং মদ ভক্তিস্য দয়া সত্যম ব্রহ্ম ব্রহ্ম প্রকৃতয়া স্তিমা। এইটি হচ্ছে ব্রাহ্মণের প্রকৃতি। কি কি? সম, সম, তালব্য সম, সম, সম হচ্ছে চিত্তের স্থিরতা, চিত্ত স্থির। ব্রাহ্মণের প্রথম স্বভাবটাই, প্রথম মানে চরিত্রের প্রথম লক্ষণটাই হচ্ছে চিত্ত স্থির ব্রাহ্মণের। দম, দম মানে কি? ইন্দ্রিয় সংযম, জিতেন্দ্রিয়, পুরোপুরিভাবে তার ইন্দ্রিয় সংযত, সংযম, একদম সংযমী সে, ইন্দ্রিয় সংযম। তপ, তপ মানে তপস্যা। শৌচ, শৌচের, শৌচ বলতে সুচিতা, কিন্তু ভাগবত এখানে একটি সুন্দর একটা কথা বলে গেছে যে কর্মফলে অনাসক্তি, কর্মফলের উপরে কোনো রকম আসক্তি নেই ব্রাহ্মণে। সন্তোষ তুষ্টি, ক্ষান্তি শান্তি, মানে খান্তি, খান্তি মানে কি? ক্ষমা, ক্ষমা গুণ ব্রাহ্মণের ভিতরে আছে, থাকতে হবে। আর্যব, আর্যব মানে কি? আর্যব হচ্ছে সারল্য, সরলতা, শিশু সুলভ সরলতা। মদ ভক্তি, আমাতে ভক্তি, আমাতে ভক্তি, ভগবান কৃষ্ণ, ভগবান শ্রীহরি বললেন যে আমাতে ভক্তি, মদ ভক্তি। দয়া, সত্য, সত্য, সত্য বলতে কি এখানে? সত্য বলতে ভাগবত বলছে সমদর্শন, সমদর্শন, জগতের যত ভূত, যত সৃষ্টি, যত সৃষ্টি, যত প্রাণ প্রাণী জীব, সকলের উপরে সমদৃষ্টি, সমদর্শন। এইগুলো হচ্ছে ব্রাহ্মণ প্রকৃতি। এটি ভাগবত বলে গেল ব্রাহ্মণ প্রকৃতি। শ্লোকটা কি? সম দম স্তপ শৌচং সন্তোষক শান্তি রাজ্যবং মদ ভক্তিস্য দয়া সত্যং ব্রহ্ম প্রকৃতি অস্তিমা। এটি হচ্ছে ব্রাহ্মণের চরিত্রগত প্রকৃতি, স্বভাবগত প্রকৃতি, মৌলিক চরিত্র। তারপরে আবার কি আসলো? ক্ষত্রিয়েরটা। ক্ষত্রিয়ের চরিত্রটা কি? ক্ষত্রিয়ের মৌলিক চরিত্রটা কি? এটিও ভাগবত বলে গেছে। তেজবলম, তেজবলম ধৃতি সৌর্যং তিতিক্ষৌদার্যমুত্তমম ধ্বজ্জং ব্রহ্মণ্যমৈশ্বর্যং ক্ষত্র প্রকৃতি অস্তিমা। খুব সুন্দর সুন্দর শ্লোক, একদম পরিষ্কার করে বর্ণনা করে দিয়ে গেল ভাগবত। ভাগবত তেজবলং ধৃতি সৌর্যং তিতিক্ষৌদার্যমুত্তমম ধ্বজ্জং ব্রহ্মণ্যমৈশ্বর্যং ক্ষত্র প্রকৃতি অস্তমা। তেজবলং ধৃতি সৌর্যং তিতিক্ষৌদার্যমুত্তম ধ্বজ্জং ব্রহ্মণ্যমৈশ্বর্যং ক্ষত্র প্রকৃতয়স্তিমা। কি কি থাকবে ক্ষত্রিয়ের মধ্যে? ক্ষত্রিয়ের মধ্যে থাকবে তেজ, বল, ধৃতি। ধৃতি শব্দের অর্থ কি? ধৃতি শব্দের অর্থ হচ্ছে জিহ্বা এবং উপস্থ জয়, জিহ্বা এবং উপস্থ জয়। উপস্থ বলতে উপস্থ বলতে গোপনাঙ্গ, উপস্থ জয়, উপস্থ জয় তার মানে বিজয়ী সে। কোন দিক থেকে বিজয়ী? ইন্দ্রিয় বিজয়ী, সেও ইন্দ্রিয় বিজয়ী। সহ্য, বাসনা ত্যাগ, বাসনা ত্যাগ। তিতিক্ষা, তিতিক্ষা বলতে আবিধানিক অর্থ যাই থাক, ভাগবতী অর্থ হচ্ছে দুঃখ সহিষ্ণুতা, সে দুঃখ সহ্য করতে পারে। ঔদার্য, উদারতা, উদ্যম, ধৈর্য, ব্রহ্মণ্য এবং ঐশ্বর্য। ঐশ্বর্য মানে প্রভুত্ব। এই কয়টা হচ্ছে ক্ষত্রিয় প্রকৃতি, ক্ষত্রিয় মৌলিক চরিত্র, ক্ষত্রিয় স্বভাব। এটি এই কটা। তেজবলম ধৃতিসৌর্যং তিতিক্ষৌদার্যমুদ্যম ধ্বজ্জং ব্রহ্মণ্যমৈশ্বর্যং ক্ষত্র প্রকৃতি অস্তিমাহ। তেজ, বল, ধৃতি, সৌর্য, তিতিক্ষা, ঔদার্য, উদ্যম, ধৈর্য,
ব্রহ্মণ্য, ঐশ্বর্য, প্রভুত্ব, এইগুলো হচ্ছে ক্ষত্রিয় প্রকৃতি। আর ব্রাহ্মণের প্রকৃতি এবং ক্ষত্রিয় প্রকৃতি কিন্তু আলাদা করে দেখিয়ে দিয়ে গেল। এখন এর পরেরটাই হচ্ছে বৈশ্য। বৈশ্যের মৌলিক চরিত্রটা কি, মৌলিক স্বভাবটা কি? আস্তিক্যং দান নিষ্ঠা চ অদম্ভ ব্রহ্মসেবন অতুষ্টিরর্থপচয়ে বৈশ্য প্রকৃতি অস্তেমা। অতুষ্টিরর্থপচয়ে বৈশ্য প্রকৃতি অস্তিমা। আস্তিক্যং দান নিষ্ঠা চ অদম্ভ ব্রহ্মসেবনং অতুষ্টিরর্থবচয়ে বৈশ্য প্রকৃতি অস্তিমা। আস্তিক্য তার মানে আস্তিক, ঈশ্বরে বিশ্বাস, দাননিষ্ঠা, দান ব্রত পালন করবে। অদম্ভ, দম্ভ নেই, অহংকার নেই। ব্রাহ্মণ সেবা করবে, ব্রাহ্মণকে সেবা দেবে, এবং অর্থ অপচয়েও তার কোনো অসন্তোষ আসবে না। অন্যদিকে আবার অর্থ উপার্জনেও তার কোনো অসন্তোষ আসবে না। অর্থ যদি খরচ হয় তাতেও তার মন খারাপ হবে না, অসন্তোষ আসবে না। আবার অর্থ উপার্জনে যদি কম বেশি হয় তাতেও তার মন অসন্তোষ আসবে না। এইগুলো হচ্ছে বৈশ্য প্রকৃতি ভাগবতের দিক থেকে। এর আবার অবশ্য এরপরে আবার এ নিয়ে আবার অন্য রকমের অন্যান্য শাস্ত্রগুলো একটু পুরাণগুলো একটু অন্যভাবে ব্যাখ্যা দিয়ে গেছে, সেটি পর্যায়ে আমি আসব। এটি হচ্ছে বৈশ্য প্রকৃতি। আস্তিক্যং দান নিষ্ঠা চ অদম্ভ ব্রহ্মসেবনং অতুষ্টিরর্থপচয়ে বৈশ্য প্রকৃতি অস্তিমাহ। আর এরপরে সর্বশেষ যাদেরকে নিয়ে নাকি আজকে প্রশ্ন, যেটির উত্তর আজকে আমরা দিতে যাচ্ছি, শূদ্র। শুশ্রূষণং দ্বিজ গবাং দেবানাঞ্চাপ্যমায়া তত্র লব্ধেন সন্তোষ শূদ্র প্রকৃতিস্তমা। শুশ্রূষণং দ্বিজ গবাং দেবানাঞ্চাপ্যমায়া তত্র লব্ধেন সন্তোষ শূদ্র প্রকৃতিস্তমা। অকপটে কোনো রকম চিন্তা ভাবনা না করে, কোনো রকম জাগ জিজ্ঞাসা না করে, অকপটে দেব মানে কি দেবতা, গবাদি, ব্রাহ্মণ, এদের সেবা এবং তদ বিষয়ে যা লাভ হবে তাতেই সন্তোষ, তাতেই তুষ্টি, এইগুলো হচ্ছে শূদ্র প্রকৃতি। সবচেয়ে সুন্দর হচ্ছে এই শূদ্র প্রকৃতি আধুনিক যুগে। অকপটে দেব ব্রাহ্মণ সেবা এবং তদ্বিষয়ে যথা লাভে সন্তোষ, এইগুলো হচ্ছে শূদ্র প্রকৃতি। এই কথাটাকেই মানুষ অন্যভাবে, সমাজ অন্যভাবে ব্যাখ্যা করে। কেউ অন্যভাবে ব্যাখ্যা করে তাদেরকে হীন করার চেষ্টা করে, ছোট করার চেষ্টা করে। আজকে এই বিষয়টা নিয়ে কথা হবে, যে তদ বিষয় অকপটে দেব ব্রাহ্মণ সেবা। দেব ব্রাহ্মণ সেবা তার মানে সমাজের, দেশের, জাতির, ভূমণ্ডলের যা কিছু আছে সবার সেবা করা। এখন সেবা অর্থে কিন্তু এই অর্থে চরণ ধোয়া না। এই সেবাটা কিন্তু চরণ ধোয়া না। এই সেবাটা হচ্ছে তাকে তুষ্ট করা, তাকে জীবিত রাখা, তার সেবা করা, তাকে বল দেওয়া, ইত্যাদি ইত্যাদি যথাসময়ে এগুলো আসবে। তাহলে শূদ্রের ভাগবতীয় যে বিচার শূদ্র নিয়ে, সেটি হচ্ছে শুশ্রূষণং দ্বিজ গবানাং দেবানাঞ্চাপ্য মায়া তত্র লব্ধেন সন্তোষ শূদ্র প্রকৃতি অস্তেমা। অকপটে দেব ব্রাহ্মণ সেবা এবং তদ বিষয়ে যথা লাভ, যা কিছু লাভ করবে, যা পাবে তাতেই সে সন্তুষ্ট হবে। এইগুলো হচ্ছে শূদ্র প্রকৃতি। এখন
এই যে চারটা প্রকৃতি, প্রভু কি বলেছেন গীতায়? চাতুর্বর্ণ ময়া সৃষ্টম গুণকর্ম বিভাগশ। চারটি বর্ণ আমি সৃষ্টি আমার সৃষ্ট গুণ এবং কর্ম অনুযায়ী। দেখুন এখানে কিন্তু দুটি কথা, একটি হচ্ছে গুণ আর একটি হচ্ছে কর্ম। এই যে চারটা বর্ণের প্রকৃতি গুণ এবং কর্ম অনুযায়ী, তাহলে চারটা বর্ণের প্রকৃতি নিয়ে কিন্তু আমরা কথা সেরে ফেললাম। চারটি বর্ণের প্রকৃতি, প্রকৃতি মানে কি আমি বলে দিয়েছি, প্রকৃতি মানে স্বভাব বা মৌলিক চরিত্র সম্পর্কে আমরা ধারণা স্পষ্ট করলাম। এখন প্রশ্ন হচ্ছে আমি আস্তে আস্তে প্রশ্নের উত্তরটির দিকে অগ্রসর হতে চাচ্ছি। প্রশ্ন হচ্ছে বর্ণ কি? পেলাম তো, চারটি বর্ণ তো পেলাম, বর্ণ ঠিক এই চারটি। জাতি কি, পদবী কি, সম্প্রদায় কি, গোষ্ঠী কি, এগুলো কি? এইগুলো কিন্তু সমাজে ভাসমান আছে কথাগুলো। বর্ণ আছে, জাতি আছে, পদবী আছে, সম্প্রদায় আছে, গোষ্ঠী আছে, এগুলো আছে, কিন্তু এইগুলো মূলত কি এই সম্পর্কে আমরা একটু পরিষ্কার ধারণা নিয়ে নিই। বর্ণ, যে কিছুক্ষণ আগে যে চারটে বর্ণের ভাগ আমি দেখালাম, গুণকর্ম বিভাগশ চাতুর্বর্ণময়া সৃষ্টম, চাতুর্বর্ণ, এটা ভগবান কৃষ্ণচন্দ্রের মুখনিসৃত শব্দটি হচ্ছে বর্ণ। চাতুর্বর্ণময়া সৃষ্টম, বর্ণ, বর্ণ, এই বর্ণটা কি? সুতরাং বর্ণটা হচ্ছে শাস্ত্রীয় সামাজিক বিভাগ। বর্ণটা হচ্ছে শাস্ত্রীয় সামাজিক বিভাগ। টিকাকাররা যে ব্যাখ্যাটা দিয়ে দিয়েছেন যে বর্ণটা হচ্ছে শাস্ত্রীয় সামাজিক বিভাগ, এবং বর্ণ একদম চারটি বর্ণ। চাতুর্বর্ণ, চতুর্বর্ণ, চতুর্বর্ণ, গীতায় চাতুর্বর্ণ উল্লেখ আছে, চারটি বর্ণ, বর্ণ চারটি। এটা কি শাস্ত্রীয় সামাজিক বিভাগ। জাতি কি? জাতি হচ্ছে সামাজিক পরিস্থিতি, সামাজিক পরিস্থিতি, একটি শব্দকে আড়াল করে এই কথাটি বলা হলো। বর্ণ হচ্ছে শাস্ত্রীয় সামাজিক বিভাগ, শাস্ত্রীয় সামাজিক বিভাগ। শাস্ত্রীয় কেন বলা হলো? যেহেতু ভগবান কৃষ্ণচন্দ্র এই কথাটি বলেছেন, গীতায় বলেছেন, সুতরাং শাস্ত্রীয়। আর জাতিটা কিন্তু জাতি বলতে কিন্তু গীতায় কোনো শব্দ নেই, জাতি বলতে কোনো শব্দ সেখানে উল্লেখ নেই। সেখানে কি? অতএব এটি সমাজে, এটি সামাজিক পরিস্থিতি, এটি হচ্ছে সামাজিক পরিস্থিতি। আর পদবিটা কি? ওই জাতির যে সামাজিক পরিস্থিতি, ওই জাতির শাখাগত অভিধার নাম হচ্ছে পদবী। খুব ভালো করে একটু মনে রাখার চেষ্টা করবেন। টিকাকাররা কত সুন্দরভাবে ব্যাখ্যাগুলো দিয়ে গেছেন। বর্ণ হচ্ছে শাস্ত্রীয় সামাজিক বিভাগ, জাতি হচ্ছে সামাজিক পরিস্থিতি, পদবী হচ্ছে জাতির শাখাগত অভিধা, আর সম্প্রদায় কি? সম্প্রদায় হচ্ছে গুরু শিষ্য পরম্পরা, ধর্মীয় বা আধ্যাত্মিক পরম্পরা, গুরু শিষ্য পরম্পরা। আমি উদাহরণ দিলে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। আর গোষ্ঠী কি? গোষ্ঠীর হচ্ছে ঋষি বংশ বা বংশ পরিচয়। গোষ্ঠীটা হচ্ছে ঋষি বংশ বা বংশ পরিচয়। এই কয়েকটা শব্দই কিন্তু আমাদের সমাজে আছে। আমরা না বুঝে অনেক সময় উল্টাপাল্টা ব্যাখ্যা দিয়ে একদম গুলিয়ে ফেলি। একেবারে টিকাকাররাই পরিষ্কার সুন্দরভাবে ব্যাখ্যাগুলো দিয়ে গেছে, সুন্দরভাবে এর বিভাজনটা দেখিয়ে গেছে। সুতরাং কখনো বর্ণকে জাতি বলা যাবে না, জাতিকে বর্ণ বলা যাবে না, জাতিকে পদবী বলা পদবীকে সম্প্রদায় বলা যাবে না, সম্প্রদায়কে গোষ্ঠী বলা যাবে না। এক একটা কখনো কিন্তু এগুলো এক জাতীয় শব্দ না, এক না, এর বিভিন্ন অর্থ আছে। বর্ণ হচ্ছে শাস্ত্রীয় সামাজিক বিভাগ, জাতি হচ্ছে সামাজিক পরিস্থিতি, পদবী হচ্ছে জাতির শাখাগত অভিধা, সম্প্রদায় হচ্ছে ধর্মীয় বা আধ্যাত্মিক পরম্পরা বা গুরু শিষ্য পরম্পরা, আর গোষ্ঠী হচ্ছে ঋষি বংশ বা বংশ পরিচয়। আমি একটা উদাহরণ দিচ্ছি এখন। উদাহরণটা কি? যেমন ধরেন বর্ণ হচ্ছে প্রথম ব্রাহ্মণ, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, তাহলে বর্ণ হচ্ছে কি? ব্রাহ্মণ। আচ্ছা, বর্ণ হলো ব্রাহ্মণ। জাতি কি? জাতি হচ্ছে ওই বর্ণের ওই ব্রাহ্মণের মধ্যেই সামাজিক পরিস্থিতি নামে একটা বিষয় আছে, সেটি কি? রারি ব্রাহ্মণ।
তাহলে জাতিটা কি? রারী ব্রাহ্মণ। আবার রারী ব্রাহ্মণের পদবীগত কি পরিচয়? রারী ব্রাহ্মণ বুঝলাম, কিন্তু রারী ব্রাহ্মণের মধ্যে অনেক আছে। তার মধ্যে পদবীটা কি? পদবীটা হচ্ছে চক্রবর্তী। পদবীটা হচ্ছে চক্রবর্তী। সম্প্রদায় কি? শাক্ত, অর্থাৎ শক্তি উপাসক। শাক্ত, শক্তি উপাসক। আর গোষ্ঠীটা কি? কাশ্যপ, মানে গোত্র যেটাকে বলি, কাশ্যপ গোত্র। এই গোত্রটাই হচ্ছে গোষ্ঠী। খুব সুন্দরভাবে কিন্তু বোঝা গেল যে বর্ণ হচ্ছে ব্রাহ্মণ, জাতি হচ্ছে রারী ব্রাহ্মণ, পদবী হচ্ছে চক্রবর্তী, সম্প্রদায় হচ্ছে শাক্ত এবং গোষ্ঠী হচ্ছে কাশ্যপ। এটি গোষ্ঠী মানে কি? গোত্র। গোত্র। সম্প্রদায় মানে ওই যে গুরু শিষ্য পরম্পরা, তার মানে কি? এরা শাক্ত উপাসক, শক্তি উপাসক। গুরুদেবের কাছ থেকে শক্তি মন্ত্র নিয়ে শক্তি উপাসক, এটা গুরু শিষ্য পরম্পরা। কেউ শক্তি উপাসক, কেউ শৈব উপাসক, কেউ বৈষ্ণব, এরকম এরকম উপাসক থাকে। এটা গুরু শিষ্য পরম্পরা। পদবী হচ্ছে চক্রবর্তী, আর জাতি হচ্ছে রারী ব্রাহ্মণ, বর্ণ হচ্ছে ব্রাহ্মণ। এটি একটা উদাহরণ। আচ্ছা, আরেকটা উদাহরণ দিচ্ছি আমি, দেখুন। আরেকটু পরিষ্কার হয়ে নিন। যেমন বর্ণ কি? বর্ণ হচ্ছে ক্ষত্রিয়। ক্ষত্রিয়। জাতি কি? জাতি হচ্ছে কায়স্থ। ক্ষত্রিয় বর্ণ, জাতি হচ্ছে কায়স্থ। পদবী কি? পদবী হচ্ছে ঘোষ। পদবী হচ্ছে ঘোষ। সম্প্রদায় কি? শৈব, শিব উপাসক। শিব উপাসক, শৈব। আর গোষ্ঠী ভরদ্বাজ গোষ্ঠী, তার মানে ভরদ্বাজ গোত্র। তাহলে কিন্তু বর্ণ, জাতি, পদবী, সম্প্রদায়, গোষ্ঠী, এটা আমরা একদম পরিষ্কার হয়ে গেলাম। পরিষ্কার হয়ে গেলাম। মোটেও কিন্তু এক না, কিন্তু আমরা গুলিয়ে ফেলি, আমরা একদম এলোমেলো করে কখন যে কোনটাকে কি বলছি, এটি যারা বলছে তারা, আমরা বলছি, আমরা নিজেরাও এটা ভেবে চিনতে বলছি না, উল্টাপাল্টা বলে সমাজে একটা বিদ্বেষের সূচনা করছি। এখন এই যে বর্ণভিত্তিক জাতি সমূহ, এই জাতিটা নিয়ে সমাজে বেশি কথা আছে। বর্ণটা হচ্ছে চারটি, বর্ণ হচ্ছে চারটি, কিন্তু জাতি কিন্তু অসংখ্য অসংখ্য। জাতি গুণে শেষ করা যাবে না, পদবী গুণে শেষ করা যাবে না। সম্প্রদায় কম। সম্প্রদায় বলতে আমরা এই অঞ্চলে, আমরা এই বর্ষে, ভারতবর্ষে আমরা সাধারণত শৈব, শাক্ত, বৈষ্ণব এগুলোই বেশি পেয়ে থাকি। আরও আছে, আর গোষ্ঠী আছে, তাও 16, 17, 20, 25 এ পর্যায়ে আছে গোত্র, ঋষি গোত্র। ঋষিদের দ্বারাই তো আমরা এসছি। আমাদের পূর্বপুরুষ যদি বলি, তাহলে আমাদের ঋষিরাই হচ্ছে আমাদের পূর্বপুরুষ, আমাদের গোত্র হিসেবে। এটি আবার অন্য রকম আলোচনা। এখন আমি বর্ণভিত্তিক জাতিসমূহ কি কি, এই বিষয়টি একটু পরিষ্কার করব। বর্ণভিত্তিক জাতি, এর আগে একটি কথা কিন্তু গীতার যেটি হলো গুণ, গুণ, গুণ এবং কর্ম অনুযায়ী কিন্তু বর্ণ বিভাগ হয়েছে, গুণকর্ম বিভাগ হয়েছে। সুতরাং গুণকে কিন্তু পাশ কাটিয়ে যাওয়া যাবে না, গুণের কথাটিও এখানে বলতে হবে। তাহলে বর্ণটা কি? বর্ণটা হচ্ছে ব্রাহ্মণ। জাতি কি? জাতি হচ্ছে রারী। কয়টা কয়টা জাতি আমি পাচ্ছি ব্রাহ্মণের মধ্যে? দেখুন, রারী পাচ্ছি, বারেন্দ্র পাচ্ছি, বারেন্দ্র ব্রাহ্মণ, রারী ব্রাহ্মণ, বৈদিক ব্রাহ্মণ, সারস্বত ব্রাহ্মণ, আইয়ার, আয়ঙ্গার, এগুলো হচ্ছে জাতি। কাদের জাতি? কার জাতি? এটি হচ্ছে ব্রাহ্মণ বর্ণের জাতি। আর এই জাতির মধ্যে পদবীগুলো কি কি? পদবীগুলো হচ্ছে মুখার্জি, ব্যানার্জি, চ্যাটার্জি, গঙ্গোপাধ্যায়, শর্মা, চক্রবর্তী, ত্রিপাঠী, মিশ্র, দীক্ষিত, পাঠক, এই দাস। এই যে দাস, যেটা এই দাস কিন্তু ব্রাহ্মণ বর্ণের মধ্যেও দাস আছে পদবী হিসেবে। এটি মনে রাখতে হবে, দাসটাও কিন্তু ব্রাহ্মণ বর্ণের মধ্যে, ব্রাহ্মণ বর্ণের অন্তর্ভুক্ত দাস আছে। আবার ক্ষত্রিয়ের মধ্যেও দাস আছে, আবার বৈশ্যের মধ্যেও দাস আছে, আবার শূদ্রের মধ্যেও দাস আছে। চারটা বর্ণের মধ্যেই দাস পাওয়া যায়। দাস উপাধি। তাহলে এগুলো কিন্তু উপাধি। আর জাতি কি? রারী ব্রাহ্মণ, বারেন্দ্র ব্রাহ্মণ, বৈদিক ব্রাহ্মণ, সারস্বত ব্রাহ্মণ,
আইয়ার, আয়ঙ্গার, এইগুলো এইগুলো আমাদের হচ্ছে ব্রাহ্মণ জাতি। ব্রাহ্মণ বর্ণ, সেই বর্ণের জাতি হচ্ছে রাঢ়ী, বারেন্দ্র। আর উপাধি কি? মুখার্জি, ব্যানার্জি, চ্যাটার্জি, গঙ্গোপাধ্যায়, শর্মা, চক্রবর্তী, এইগুলো হচ্ছে উপাধি। আচ্ছা, এই ব্রাহ্মণের ভিতরে সবচেয়ে প্রধান গুণ কোনটি? ব্রাহ্মণের প্রধান গুণ হচ্ছে সত্যগুণ। ব্রাহ্মণের প্রধান গুণ হচ্ছে সত্যগুণ প্রধান। এখানে একটা বিষয় উল্লেখ করতে হবে, কারোর ভিতরে কিন্তু একটি গুণ থাকে না। প্রত্যেকটি বর্ণের ভিতরেই তিনটি করে গুণ বর্তমান। সবার ভিতরে তিনটি করে গুণ আছে, প্রত্যেকের ভিতরে তিনটি করে গুণ আছে। সত্য, রজ, তম। সত্য, রজ, তম তিনটি গুণই আছে। কিন্তু কখনো কখনো কোনো একটি গুণের প্রাবল্যতা দেখা দেয়। প্রাবল্যতা মানে প্রবল হয়ে ওঠে, প্রধান হয়ে ওঠে। সেই ক্ষেত্রে ব্রাহ্মণের ভিতরে সত্য গুণটা হবে সবসময় প্রধান, সবসময় প্রধান থাকবে সত্যগুণ। আর এই সত্যগুণের কারণে সে অধ্যয়ন করবে, সে পূজাদি কর্ম করবে, সে শিক্ষা দীক্ষায় থাকবে, সে পৌরোহিত্য করবে। এইটি হচ্ছে ব্রাহ্মণের কাজ এবং ব্রাহ্মণের পরিচিতি। এবার আমরা একটু আলোচনাটা ছোট করে অগ্রসর হই। এবার আমরা ক্ষত্রিয় নিয়ে কথা বলি। ক্ষত্রিয়ের মধ্যে জাতি হচ্ছে দুটি, একটি হচ্ছে কুলীন আর একটি হচ্ছে মৌলিক। তাহলে ক্ষত্রিয়ের মধ্যে জাতি হচ্ছে দুটি, একটি হচ্ছে কুলীন আর একটি হচ্ছে মূল। এবং ছোট এই দুটি ক্ষত্রিয়ের মধ্যে জাতি হচ্ছে এই দুটি, একটি হচ্ছে কুলীন আর একটি হচ্ছে মৌলিক। কুলীন আর মৌলিকের মধ্যে উপাধি কি কি সেইটি হচ্ছে এখন দেখার ব্যাপার। এগুলো কিন্তু উপাধি। উপাধি কোনটি? যেমন বসু, ঘোষ, মিত্র, দত্ত, সেন, গুহ, মল্লিক, দে, ধর, সরকার, দাস, বর্মন, সিংহ, এইগুলো হচ্ছে উপাধি। ক্ষত্রিয়ের মধ্যে জাতি হচ্ছে দুটি, জাতি ক্ষত্রিয় বর্ণ, ক্ষত্রিয় হচ্ছে বর্ণ, জাতি হচ্ছে কুলীন, জাতি হচ্ছে মৌলিক। আর উপাধি, উপাধি কি? উপাধি হচ্ছে তার পদবী। পদবীটা হচ্ছে কি? বসু, ঘোষ, মিত্র, দত্ত, সেন, গুহ, মল্লিক, দে, ধর, সরকার, দাস, বর্মন, সিংহ, এগুলো হচ্ছে ক্ষত্রিয়ের। এখন ক্ষত্রিয়ের মধ্যে গুণটি, প্রধান গুণ কোনটি? ক্ষত্রিয়ের মধ্যে তিনটি গুণের মধ্যে সবসময় প্রাবল্য থাকে, প্রবল থাকে হচ্ছে রজগুণ। এবং রজগুণ প্রবল থাকে, সত্যগুণ তার সহযোগী হিসেবে থাকবে। ক্ষত্রিয়ের ভিতরে সবসময় রজগুণ প্রধান থাকবে এবং সত্যগুণ তার সহযোগী হিসেবে থাকবে। কিন্তু ওই ব্রাহ্মণের ভিতরে কিন্তু কোনো সহযোগী না, সত্যগুণ প্রধান। সত্যগুণ প্রধান হয়ে গেলে তার কোনো সহযোগী লাগে না। এইখানে রজগুণ প্রধান, সত্যগুণ হচ্ছে সহযোগী। আর এই কারণেই, গুণের কারণেই তার কর্মটা হবে শাসন করা, তার কর্মটা হবে যুদ্ধ করা, তার কর্মটি হবে প্রশাসনিক কাজ করা, তার কর্মটি হচ্ছে প্রজা সাধারণকে রক্ষা করা। এই রজগুণ প্রধান থাকবে, সত্যগুণ তার সহযোগী হিসেবে থাকবে। এটি হচ্ছে ক্ষত্রিয়ের বিভাজন ক্রিয়া, বিভাজন প্রক্রিয়া। খুব সুন্দরভাবে ব্যাখ্যাগুলো কিন্তু দিয়ে গেছেন। এবারে আমরা চলে এসেছি বঙ্গ, কি বলে, বৈশ্য, যার ভাগ হচ্ছে দুটি, জাতি হচ্ছে দুটি। বৈশ্যের জাতি হচ্ছে দুটি। বৈশ্যের জাতি হচ্ছে কটি? দুটি। কি কি? একটি হচ্ছে বঙ্গজ আর একটা হচ্ছে রাঢ়ী। একটি হচ্ছে বঙ্গজ আর একটা হচ্ছে রাঢ়ী। একটি রাঢ় অঞ্চলের আর একটি হচ্ছে বঙ্গ অঞ্চলের। এটি এবং বৈশ্যের মধ্যে এই জাতি হচ্ছে দুটি, একটি হচ্ছে, তাহলে বৈশ্য হচ্ছে বর্ণ, জাতি হচ্ছে বঙ্গজ বা রাঢ়ী দুটি। আর এখন এর পদবীগুলো কি কি, এর উপাধিগুলো কি কি, এর অভিধাগুলো কি কি? কি কি? আগরওয়াল, সুবর্ণ বণিক, অসওয়াল, পোদ্দার, সরকার, দাস এবং সাহা। এবং সাহা, সাহা, সাহা। আমি তিনবার বললাম। কেন বললাম? যে প্রশ্নটি কিন্তু সাহাকে কেন্দ্র করে। অর্থাৎ বৈশ্যের মধ্যে আমার শাস্ত্র, আমার পুরাণ,
আমার টিকাকারেরা সমস্ত সবাই 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 বলে গেছে যে সাহা হচ্ছে বৈশ্য বর্ণের অন্তর্ভুক্ত। সাহা হচ্ছে বৈশ্য বর্ণের বঙ্গজ এবং রাঢ়ী জাতির উপাধি। বৈশ্য বর্ণের রাঢ়ী এবং বঙ্গজ জাতির উপাধি হচ্ছে সাহা সম্প্রদায়। সাহা সাহা আগরওয়াল, সুবর্ণ বণিক, অসওয়াল, পোদ্দার, সরকার, দাস, এরা হচ্ছে বৈশ্য। আচ্ছা, এদের গুণটা কি? এদের গুণটা হচ্ছে রজগুণ প্রবল। ওখানে কিন্তু আমরা ক্ষত্রিয় দেখেছি, পাশাপাশি সত্যগুণ তার সহযোগী হিসেবে ছিল, অর্থাৎ একবার রজপ্রধান একবার সত্যপ্রধান, এভাবে এভাবে কিন্তু আমরা ক্ষত্রিয়কে দেখলাম। কিন্তু এখানে এসে আমরা কি দেখব? সত্যগুণ একদম সত্যগুণ দুর্বল, তমগুণ এবং রজগুণটা হচ্ছে প্রবল, তমগুণ তার সহযোগী। রজগুণটা প্রধান, তমগুণটা তার সহযোগী। আর এই কারণে তারা কি কাজ করবে? তারা কাজ করবে কৃষি এবং কৃষিভুক্ত বাণিজ্য, কৃষি এবং কৃষিভুক্ত বাণিজ্য এবং ব্যবসা। কৃষিভুক্ত বাণিজ্য এবং ব্যবসা, এটি হচ্ছে বৈশ্যের কাজ। এটি টিকাকারেরা ব্যাখ্যা দিয়ে গেছেন তাদের কর্ম বিভাজনের বিষয়ে। কৃষি এবং বাণিজ্য, ব্যবসা, এগুলো হচ্ছে বৈশ্যের কাজ। তাহলে কিন্তু বিষয়টি আমাদের এখানেই প্রায় শেষ হয়ে গেল। উত্তরটি প্রায় এখানেই শেষ হয়ে গেল যে সাহাটা আসলে কোন বর্ণের অন্তর্ভুক্ত। সাহাকে আমরা শূদ্র বর্ণের অন্তর্ভুক্ত বলি বা ভাবি বা ভাবতাম, কিন্তু প্রকৃত প্রস্তাবে শাস্ত্র তা বলছে না এবং টিকাকারেরাও তা বলছে না। বেদ, মান্ডুক্য উপনিষদ, গীতা, ভাগবত, মনুস্মৃতি, পতঞ্জলি যোগসূত্র, বঙ্গীয় কুলপুঞ্জ, মনীষিক যুগের জনগণনা প্রতিবেদন এবং বাংলা জাতীয় ইতিহাস ইত্যকার বিভিন্ন আলোচনায় কখনো সাহাকে শূদ্র বলেননি, সাহাকে শূদ্র হিসেবে দেখা যায়নি। সাহা হচ্ছে বৈশ্য বর্ণের অন্তর্ভুক্ত বঙ্গস এবং রাঢ়ী জাতির উপাধি হচ্ছে সাহা। সাহা এবার তাহলে যদি এটি হয়ে যায়, তাহলে এবার তাহলে একটা প্রশ্ন কিন্তু স্বাভাবিকভাবে এখন চলে আসছে যে সাহা যদি শূদ্র না হয় তাহলে শূদ্র কারা? সাহা যদি শূদ্র না হয় তাহলে শূদ্র কারা? এ ব্যাপারে একটু আলোচনা করতে হবে। আলোচনা করলেই আমাদের আলোচনাটি একদম পরিপূর্ণতা লাভ করবে। দেখুন, শূদ্র হচ্ছে বর্ণ। এদের কাজটা কি? পরিচর্যাত্মকং কর্মং শূদ্রস্যপি স্বভাবজ। পরিচর্যাত্মকং কর্মং শূদ্রস্যপি স্বভাবজ, এটি অর্থাৎ এটি বলেই রাখি, এই যে এদের কাজটা হচ্ছে কি? পরিচর্যা। এদের কাজটা হচ্ছে কি? সেবা। এদের মানে পরিচর্যাত্মকং কর্ম অর্থাৎ সেবা কর্ম, সেবাধর্মী কর্ম। এই যে সেবাধর্মী কর্মই হচ্ছে শূদ্রের স্বভাবজাত কর্ম। কিন্তু এখানে কিন্তু সেবা মানে সমাজ সেবা। ওখানে কিন্তু বলে দিয়ে গেছে কি? দেব গো ব্রাহ্মণের সেবা। তার মানে দেব গো ব্রাহ্মণ মানে কি? একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ সমাজের প্রতিটি কর্মকাণ্ডের সাথে তাদের যোগসাজশ। তারা কাজ করবে, তারা সেবামূলক কাজ করবে, সমাজকে টিকিয়ে রাখবে। এখানে সেবা মানে সমাজ সেবা এবং তাদের বংশগত পেশা। যদিও এটি জন্মের চেয়ে ভূমিকা কেন্দ্রিক সংজ্ঞা বেশি, জন্মগতটা পরে এসছে। ভূমিকা কেন্দ্রিক সংজ্ঞা হিসেবে এটি প্রথমত আসছে, পরে তা জন্মভিত্তিক হয়ে গেছে। কিন্তু আগে কিন্তু ভূমিকা ভিত্তিক এসছে, তারপরে এটি জন্মভিত্তিক হয়ে গেছে। ওই ঘরে যারা জন্ম নিয়েছে, ওই বংশে যারা জন্ম নিয়েছে, তারাই কিন্তু ওই সেবাধর্মী কাজেই ব্যস্ত হয়ে পড়েছে, সেবাধর্মী কাজেই নিয়োজিত হয়েছে। তাহলে সেবাধর্মী কর্ম হচ্ছে শূদ্রের স্বভাবজাত কর্ম। আর এখানে সেবা মানে হচ্ছে সমাজ সেবা, অর্থাৎ সমাজের যত প্রাণী আছে, যত কিছু আছে, তাদের সেবা করাটাই হচ্ছে শূদ্রের সেবা।
শূদ্রের কাজ। হ্যাঁ, শূদ্রের কাজ। এখন মোট কথা হচ্ছে এরা সেবা এবং শ্রম নির্ভর কাজ করে। এটিকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই ছোট করে দেখার। এরা সেবা এবং শ্রম নির্ভর কাজ করে সমাজকে টিকিয়ে রাখছে, টিকিয়ে রাখবে, সহায়তা করবে। এরাই হচ্ছে শূদ্র। যারা করছে তারা শূদ্র। এবং এদের ভিতরে তমগুণ, তমগুণের প্রাবল্যতা বেশি। এদের ভিতরে তমগুণ হচ্ছে প্রধান, তমগুণ প্রধান। আর রজগুণ হচ্ছে এদের সহযোগী। তমগুণ প্রধান, রজগুণ হচ্ছে এদের সহযোগী। এইটা কিন্তু একটু আবার একটু ভালো করে মনে রাখার চেষ্টা করতে হবে, মনে রাখতে হবে আমাদের। আর এটার কারণেই তারা সেবা এবং শ্রম, কারিগরি কাজ এগুলো তারা সহজে অনায়াসেই করতে পারে, করতে পারে। এখন এর মধ্যে এই শূদ্র বর্ণের মধ্যে, শূদ্র বর্ণের মধ্যে জাতিগত কোনো বিষয়টি নেই, শুধু আছে উপাধি। এরা সবাই শূদ্র, জাতি জাতি এবং এই উপাধিটাই তারা, উপাধিটাই তাদের জাতি, জাতিটাই তাদের উপাধি। এইটি ব্যাখ্যা। যেমন প্রথমেই আসে কৈবর্ত। কৈবর্ত, কৈবর্তরা কি কাজ করে? কৈবর্ত এক ধরনের হালদার শ্রেণী। তারা কি কাজ করে? তারা কৃষি কাজ করবে, তারা নৌচালনা করবে এবং তারা মৎস্য ধরবে, মৎস্য ধরবে। এই হচ্ছে কৈবর্ত শ্রেণী। এরা কৈবর্ত শ্রেণী, এরা হচ্ছে শূদ্র বর্ণে। তারপরে সূত্রধর, সূত্রধর এরা কাঠের কাজ করবে, কারিগরি কাজ, স্থাপত্য নির্মাণ করবে, এরা সূত্রধর। সুতার শ্রেণী যেটি। আরেকটি হচ্ছে কর্মকার। কর্মকার বলতে কিন্তু দুই শ্রেণীর কর্মকার, একটি হচ্ছে লৌহ এবং আরেকটি হচ্ছে স্বর্ণ কর্মকার। লৌহ শিল্প এবং কৃষি যন্ত্রপাতি তৈরি ইত্যাদি কাজ এইগুলো তারা করবে, কর্মকার। কুম্ভকার মাটির পাত্র তৈরি করবে, প্রতিমা নির্মাণ করবে, এইগুলো করবে। মালাকার ফুল চাষ করবে, মালা তৈরি করবে, পূজার ফুল সরবরাহ করবে। তন্তুবায়, তন্তুবায় হচ্ছে কাপড়, কাপড় তৈরি করবে, কাপড় বুনবে। ক্ষৌরকার, ক্ষৌরকার, ক্ষৌরকার সামাজিক এবং ধর্মীয় অনুষ্ঠানে সহায়তা করবে, ক্ষৌর কর্ম আদি করে, যেটাকে আমরা শিল বলে থাকি। এটা এরা শিল, শিল শিল এরা ক্ষৌরকার। তারপরে রজক, রজক যেগুলো নাকি সমাজের চলিত নাম হচ্ছে ধোপা, বস্ত্র ধোয়া, পরিচর্যা এগুলো। নমশূদ্র কৃষিকাজ এবং গ্রামীণ কাজ, গ্রামীণ শ্রম, কৃষিকাজ এবং গ্রামীণ শ্রম, গ্রামীণ পরিবেশে যে কাজগুলো সব কাজই করবে নমশূদ্র। জেলে, জেলেদের হালদার হতে পারে, রাজবংশী হতে পারে। এরা কি মাছ ধরার, মৎস্য ধরার, মৎস্য ধরার কাজ করবে। তারপরে জল পথে কাজ করবে, জলাশয়ে কাজ করবে। এই জলপথ, জলাশয় সম্পর্কিত যা কাজ আছে এই কাজগুলো তারা করবে। তারপরে একটা শ্রেণী আছে, একটি উপাধি আছে, সেটি হচ্ছে বাড়ই। বাড়ই এরা কি কাজ করবে? এরা পান চাষ করবে এবং পান প্রস্তুত করবে, পান চাষ, পান প্রস্তুত করবে। তারপরে ডোম, ডোম, ডোম হচ্ছে শ্মশান সংক্রান্ত কাজ করবে এবং বাঁশজাত দ্রব্য নির্মাণ করবে, বংশীজাত দ্রব্য নির্মাণ করবে, সামগ্রী নির্মাণ করবে। বাঁশ দিয়ে বিভিন্ন সামগ্রী, বাঁশের ডালা, বাঁশের সাজি, বাঁশের চালন, বাঁশের কুলা। তামলি আছে একটি, যেটিকে বলে চুনাতি। পান সুপারি ব্যবসা, পান প্রস্তুত এবং বিক্রয়ের সঙ্গে যুক্ত এরা। দাস গ্রামীণ, গ্রামীণ সেবামূলক, গ্রামীণ সেবামূলক যত কর্ম আছে এরা। দাসটা চারটা বর্ণের মধ্যেই আছে, চারটি বর্ণের মধ্যে। ব্রাহ্মণের মধ্যেও দাস আছে, ক্ষত্রিয়ের মধ্যেও দাস আছে, বৈশ্যের মধ্যেও দাস আছে, আবার শূদ্রের মধ্যেও দাস আছে। তাহলে শূদ্রের মধ্যে আমরা এখন দেখলাম যে যতগুলো কাজ, এই কোনো কাজ, কোনো কাজ কিন্তু কোনো ব্যক্তিকেন্দ্রিক কাজ না, সবগুলো কাজই কিন্তু আমাদের সমাজ সেবামূলক কাজ, সমাজ সেবামূলক কাজ। কৃষি কাজ, নৌচালনা, মাছ ধরা, কাঠের কাজ, স্থাপত্য নির্মাণ, লৌহ শিল্প, স্বর্ণ শিল্প, কৃষিযন্ত্র, মাটির পাত্র, ফুল চাষ, মালা তৈরি, কাপড় বোনা, তারপরে ক্ষৌরকর্ম, বস্ত্র ধোয়া, তারপরে কি বলে জলপথ, জলাশয়,
পান চাষ, শ্মশান সংক্রান্ত কাজ, চামড়াজাত কাজ ইত্যাদি, এই যে কাজগুলো, এই কাজগুলো প্রত্যেকটা কাজই কিন্তু এইগুলাই কিন্তু হচ্ছে সামাজিক কাজ এবং সমাজ সেবামূলক কাজ। এই সমাজ সেবামূলক কাজটাই হচ্ছে শূদ্রের সেবা, কোনো ব্যক্তিগত সেবা না। যে কারণে ভগবান কৃষ্ণচন্দ্র গীতায় একটা শ্লোকের মধ্যে কথাটি বলে গিয়েছেন, সেটি কি, যে চতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণকর্ম বিভাগস, গুণ এবং কর্ম অনুযায়ী। এবং শূদ্রের কাজটা কি, পরিচর্যাত্মকং কর্ম শূদ্রস্য ওপি স্বভাবজ। পরিচর্যাত্মকং কর্ম মানে সেবামূলক যে কাজ, সেই কাজটাই হচ্ছে শূদ্রের কাজ, শূদ্রের কর্ম। গুণ এবং কর্ম অনুযায়ী। গুণটা কি, তার গুণটা হচ্ছে সে তমগুণ প্রধান এবং রজগুণ তার সহযোগী, এই হিসাবে এটি থাকবে। এটি যদি তার চরিত্রে দেখা যায় তাহলে সে শূদ্র, এবং যদি তার কাজগুলো হয় সেবামূলক তাহলে হবে শূদ্র। সেবা, শ্রম এবং কারিগরি কাজ এটি। তাহলে আমরা কিন্তু একটা স্পষ্ট ধারণা পেয়ে গেলাম যে সমাজে শূদ্র কারা কারা। সমাজে শূদ্র হচ্ছে তারাই, তাদের নামগুলো কি একদম ধারাবাহিকভাবে নামগুলো দিয়ে দিয়েছেন শাস্ত্রকারেরা, টিকাকারেরা। কৈবর্ত, সূত্রধর, কর্মকার, স্বর্ণকার, কুম্ভকার, মালাকার, তন্তুবায়, ক্ষৌরকার, রজক, নমশূদ্র, জেলে, হালদার, রাজবংশী, বারোই, ডোম, রবিদাস, তামলি, দাস, এরা হচ্ছে সমাজে শূদ্র শ্রেণী, যারা নাকি সবসময় সামাজিক কর্ম করে, সমাজ সেবা করে, সমাজকে এগিয়ে নিয়ে যায়, সমাজকে সহায়তা করে এবং সর্বতোভাবে সমাজের কাজই করে থাকে এটি। কিন্তু শূদ্র সম্প্রদায়ের মধ্যে কিন্তু সাহাদের কোনো কর্মের উল্লেখ নেই, অর্থাৎ যেটি নাকি বাণিজ্য ব্যবসা। এখন একটি জায়গায় গিয়ে একটু মিল আছে, এই মিলের কারণে কেউ তাদেরকে শূদ্র বলে থাকেন বা শূদ্র মনোভাবাপন্ন বলে থাকেন। সেটি কি, যে কৃষি কাজটা কিন্তু সমাজ সেবামূলক কৃষি। আর এই কৃষির মধ্যেও কিন্তু বৈশ্য শ্রেণীর, বৈশ্য বর্ণের দায়িত্ব আছে এবং তাদের কর্ম আছে। অর্থাৎ বৈশ্যের কর্ম কৃষি, বাণিজ্য এবং ব্যবসা। কৃষি এবং আমাদের শূদ্রবর্ণে কৈবর্ত শ্রেণী, সেখানে কৃষিকাজের কথা আছে। নমশূদ্রের মধ্যে কৃষিকাজের কথা আছে। এই হিসেবে তাদেরকেও এখানে ধরে নেয়। কিন্তু এখানে কিন্তু আবার এদের মধ্যে ব্যবসা বাণিজ্যের কথা নাই, ওইখানে আবার ব্যবসা বাণিজ্য উল্লেখ আছে। তাহলে ব্যবসা বাণিজ্যের প্রবলতার কারণে তারা হচ্ছে বৈশ্য। টিকাকারেরা এইভাবে ব্যাখ্যা দিয়ে গেছে। এখন আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি এবং ইতিমধ্যে আমরা উত্তরটিও পেয়ে গেছি, খুব সুন্দরভাবে পেয়ে গেছি। সেটি হচ্ছে যে বিভাজনমূলক যে বিভ্রান্তিটা আমাদের সমাজে প্রচলিত আছে, যে বিদ্বেষগত যে বিষয়টি আছে, হিংসাত্মক যে বিষয়টি আছে, রেষারেষি যেটি আছে, এবং কাউকে ছোট করা বা কাউকে বড় করার যে প্রবণতা দৃষ্ট হয়, সেটি মনে হয় এই আলোচনার থেকে একদম পরিষ্কার হয়ে যাওয়া যায় যে আসলে শূদ্র কারা এবং সাহা উপাধির যারা, তারা মূলত কোন বর্ণের অন্তর্ভুক্ত। নিশ্চয়ই মনে আছে আমাদের যে সাহা হচ্ছে বৈশ্য শ্রেণীর অন্তর্ভুক্ত। আর ওই যে কথাটি, এটি মনে রাখতে হবে এইটি, যে বর্ণ হচ্ছে চারটি। জাতীয় বর্ণ কি, বর্ণ হচ্ছে শাস্ত্রীয় সামাজিক বিভাগ, আর জাতি হচ্ছে সামাজিক পরিস্থিতি। পদবী বা উপাধি বা অভিধা হচ্ছে জাতির শাখাগত অভিধা, বা জাতির শাখা মানে জাতির কোন শাখা। সম্প্রদায় হচ্ছে গুরু শিষ্য পরম্পরা, আর গোষ্ঠী হচ্ছে ঋষি বংশে। একটা উদাহরণ কি, যেমন বর্ণ হচ্ছে ক্ষত্রিয়,
জাতি হচ্ছে কায়স্থ, জাতি হচ্ছে কায়স্থ। আবার কায়স্থের মধ্যে কি জাতি কায়স্থ, কায়স্থের মধ্যে আবার মৌলিক কুলীন, মৌলিক কুলীন। তাহলে জাতি হচ্ছে মৌলিক কুলীন, ক্ষত্রিয় কায়স্থ, কায়স্থর মধ্যে আবার মৌলিক কুলীন। আর পদবীটা কি? পদবী মানে অভিধা। অভিধা মানে কি? অভিধা হচ্ছে ঘোষ, সম্প্রদায় হচ্ছে শৈব, তার মানে শিব ভক্ত, আর গোষ্ঠী হচ্ছে ভরদ্বাজ গোত্র। অনুরূপভাবে যদি বলি বর্ণ হচ্ছে ব্রাহ্মণ, জাতিটা কি তার রাঢ়ী ব্রাহ্মণ বা সারস্বত ব্রাহ্মণ, যেটাই বলি হতে পারে। আর পদবীটা কি? পদবীটা হতে পারে শর্মা, পদবীটা হতে পারে চক্রবর্তী, পদবীটা হতে পারে মুখার্জি, ব্যানার্জি, গঙ্গোপাধ্যায়, এগুলো হতে পারে। আর সম্প্রদায় কি? শাক্ত হতে পারে, বৈষ্ণব হতে পারে। আর গোষ্ঠী কি? কাশ্যপ হতে পারে, ভরদ্বাজ হতে পারে, অত্রি হতে পারে। এইগুলো এইগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। তবে আলোচনা আমরা এখানে শেষ করতে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আর ওই যে প্রথম যে কথাগুলো বলে রেখেছি, কাউকে ছোট বা কাউকে বড় করার প্রয়াসে কিন্তু এই আলোচনাটার অবতারণা হয়নি। যেহেতু প্রশ্নটি এসেছিল, প্রশ্নের শাস্ত্রীয় ভাবধারার আলোকেই কিন্তু প্রশ্নের উত্তরটি দেওয়া হলো, উত্তরটি উপস্থাপিত হলো শাস্ত্রীয় ভাবধারার আলোকে। এবং কোন কোন শাস্ত্রের সাহায্য আমি নিয়েছি, সহযোগিতা আমি নিয়েছি, সেই সমস্ত গ্রন্থাদির নামও আমি উল্লেখ করে দিলাম। সুতরাং